হ্যালো স্টুডেন্টস, বাণী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমি নিট বায়োলজির বিভিন্ন বিষয় বাংলাতে আলোচনা করা শুরু করেছি এবং তোমরা অনেকেই আমাকে নিট সিরিজ চালু করার জন্য তোমরা রিকোয়েস্ট করেছো এবং আমার অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক সাবস্ক্রাইবার ফ্রেন্ডস আছে বা স্টুডেন্টস যাই বলো না কেন, তোমরা অনেকেই আছো, তোমরা যারা ক্লাস 11 অথবা ক্লাস 12-এ পড়ছো, তো তারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে নিটের বিভিন্ন বিষয়গুলো বাংলাতে আলোচনা করার জন্য। সেই জন্যই আমি এই সিরিজ চালু করেছি। তো নিট ক্র্যাক করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি সেটা হলো তোমাকে যে বইটা ফলো করতে হবে। তোমাকে বোর্ডের বই তো তুমি অবশ্যই ফলো করবে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বই তোমাকে ফলো করতে হবে সেটা হলো এনসিইআরটি বায়োলজি বুক। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এনসিইআরটি বায়োলজি বই তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং তোমরা যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস, সেই জন্য যেহেতু এই বইটা ইংরেজিতে আছে, সেই কারণের জন্য তোমরা অনেকেই হয়তো বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে না। তো তাই জন্য আমি প্রথমেই নিট সিরিজ আলোচনার শুরুতেই আমি প্রথমেই যে কাজটা করব সেটা হলো টোটাল এনসিইআরটি আমি কভার করার চেষ্টা করব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং নিট ক্র্যাক করার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো এনসিইআরটি বই খুব ভালোভাবে পড়া এবং তার সাথে সাথে যে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেন ফলো করা। এই দুটো বিষয় এখন আপাতত তোমাদেরকে করতে হবে। তো এনসিইআরটিতে সিলেবাস আমি একটু দেখি, তোমাদেরকে বলার চেষ্টা করি যে এনসিইআরটিতে যে সিলেবাস আছে, এনসিইআরটিতে যে সিলেবাস আছে ক্লাস 11-এর কথা বলবো। তো প্রথমে ক্লাস 11 এবং ক্লাস 12 এই দুটো বই আমি তোমাদেরকে বলার চেষ্টা করব, অর্থাৎ এই দুটি বই থেকেই বিভিন্ন বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো প্রধানত আমার আলোচনায় হাইলাইটেড থাকবে। তো প্রথমেই তোমাদের যে বিষয়টা আছে ইউনিট 1-এ ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, এবং প্রত্যেকটা ইউনিট অর্থাৎ এনসিইআরটিতে মোট 5টি ইউনিট আছে এবং এই 5টি ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিট অর্থাৎ ইউনিট 1, এক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হলো ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ডে মোট 4টি চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1-এ আছে দ্য লিভিং ওয়ার্ল্ড, চ্যাপ্টার 2-তে আছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, চ্যাপ্টার 3-তে আছে প্ল্যান্ট কিংডম এবং চ্যাপ্টার 4-তে আছে এনিম্যাল কিংডম। এবং এই প্রসঙ্গে আমার বলে রাখি যে এনসিইআরটি বই এমন অত্যন্ত কম্প্যাক্ট অ্যাকচুয়ালি, অর্থাৎ যে বিষয়গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোই দেওয়া আছে এবং তুমি যদি খুব ভালোভাবে পড়ো তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যদিও বিষয়গুলো শর্টে দেওয়া আছে বাট কিন্তু অত্যন্ত কম্প্যাক্ট ওয়েতে দেওয়া আছে। তাহলে তুমি যদি ভালোভাবে পড়ো, যেটা বলছিলাম, বায়োলজি সম্বন্ধে তোমার কনসেপ্ট টোটালি ক্লিয়ার হয়ে যাবে এবং সেই জন্যই আমার মনে হয় যে নিটে প্রধানত এনসিইআরটি ফলো করা হয়। ওকে, তো এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো চ্যাপ্টার 1 অর্থাৎ দ্য লিভিং ওয়ার্ল্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো হোয়াট ইজ লিভিং। তো এই হোয়াট ইজ লিভিং পোর্শনে যে বিষয়টা আছে সেটা হলো জীবনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ বিভিন্ন লিভিং অর্গানিজমসের যে সমস্ত ক্যারেক্টার্স আছে সেই সমস্ত ক্যারেক্টার্স, এবং প্রধানত যেটা বলছিলাম যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটাই আমি এক্ষেত্রে হাইলাইট করেছি। এবং লিভিং যে ক্যারেক্টার্স আছে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো ডিফাইনিং ক্যারেক্টার্স আর একটা হলো নন ডিফাইনিং ক্যারেক্টার্স। অর্থাৎ ডিফাইনিং ক্যারেক্টার্স হলো সেইগুলোই যেগুলো উইদাউট এক্সেপশন, অর্থাৎ যার কোনো রকম ব্যতিক্রম নেই, যেমন মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন এবং কনসিয়াসনেস। এই যে তিনটে ক্যারেক্টার এটা হলো ডিফাইনিং ক্যারেক্টার্স। এবং নন ডিফাইনিং ক্যারেক্টার যেটা, সেই সমস্ত ক্যারেক্টার্স গুলোর মধ্যে এক্সেপশন বা ব্যতিক্রম আছে, যেমন গ্রোথ এবং রিপ্রোডাকশন। সুতরাং এই বিষয়গুলো কি এবং এদের এক্সাম্পলস কি, এই সম্বন্ধে আমরা এনসিইআরটি বই থেকে আলোচনা করব। তাহলে আমরা এনসিইআরটি বই থেকে আমরা দেখে নিই যে ডিফাইনিং এবং নন ডিফাইনিং ক্যারেক্টার্স অফ দ্য লিভিং থিংস, অর্থাৎ জীবনের যে সমস্ত ডিফাইনিং এবং নন ডিফাইনিং ফিচার্স বা ক্যারেক্টার্স সেগুলো এনসিইআরটিতে কিভাবে আলোচনা করা আছে সেই বিষয়টা আমরা দেখে নিই। তাহলে এনসিইআরটি আমরা বইতে আমরা চলে এসেছি এবং এটা হলো এনসিইআরটি সিলেবাস। ক্লাস 11-এ ইউনিট 1-এ এনসিইআরটিতে যে বিষয় আছে সেটা হলো ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ লিভিং ওয়ার্ল্ডে যে বিভিন্ন বৈচিত্র্য দেখা যায় বা ডাইভার্সিটি দেখা যায় সেটাই হলো ইউনিট 1-এ আছে। ইউনিট 1 কতগুলো চ্যাপ্টারে বিভক্ত, একটি হলো চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-কে বলা হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড এবং চ্যাপ্টার 2 হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা এক্ষেত্রে শ্রেণীবিন্যাস সম্বন্ধে আলোচনা করা হবে, এবং চ্যাপ্টার 3 হলো প্ল্যান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ জগৎ, এবং চ্যাপ্টার 4 এনিম্যাল কিংডম বা প্রাণী জগৎ। সুতরাং এই টোটাল বিষয়টা কিন্তু ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ডের মধ্যে আছে। ওকে, তাহলে আমরা চ্যাপ্টার 1 বা দ্য লিভিং ওয়ার্ল্ডে কি বিষয়গুলো আছে আমরা একটু দেখে নিই। সুতরাং চ্যাপ্টার 1-এ যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো হলো হোয়াট ইজ লিভিং বা লিভিং কি বা জীবন আমরা বলতে কি বুঝবো, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ লিভিং ওয়ার্ল্ডের বিভিন্ন বৈচিত্র্যগুলো, ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ বা ট্যাক্সোনমিক ক্যাটাগরি কাকে বলে, এবং ট্যাক্সোনমিক্যাল এইডস অর্থাৎ বিভিন্ন ট্যাক্সোনমিক্যাল এইডস যেমন মিউজিয়াম, হার্বেরিয়াম ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো আছে। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হলো হোয়াট ইজ লিভিং। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
হোয়াট ইজ লিভিং বা জীবন কাকে বলে, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট লেকচার ভিডিও। ওকে, তো এক্ষেত্রে আমি যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো প্রধানত হাইলাইট করেছি এবং টোটাল অংশ আমি পড়বো না, যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। লিভিং বা জীবন বলতে আমরা কি বুঝবো, যে সমস্ত বস্তুর গ্রোথ হয় বা বৃদ্ধি হয়, রিপ্রোডাকশন করে বা প্রজনন করতে পারে, এবিলিটি টু সেন্স দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের কোনো পরিবর্তন তারা বুঝতে পারে, মেটাবলিজম তার সঙ্গে সঙ্গে বিপাক প্রক্রিয়া হয় এবং এবিলিটি টু সেলফ রেপ্লিকেট, যেটা বলছিলাম যে রিপ্রোডাকশন করতে পারে, এই সমস্ত বস্তুকেই প্রধানত আমরা লিভিং বলবো। সুতরাং এগুলোই হলো প্রধানত জীবনের বৈশিষ্ট্য। এবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো এই প্রত্যেকটা বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদেরকে কনসেপ্ট নিতে হবে। তো অল লিভিং অর্গানিজমস গ্রো অর্থাৎ প্রত্যেকটা জীব কিন্তু তাদের বৃদ্ধি ঘটে। ইনক্রিজ ইন ম্যাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার অফ দ্য ইন্ডিভিজুয়ালস আর দ্য টুইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গ্রোথ, অর্থাৎ ম্যাস বা ভরের বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যার বৃদ্ধি, এটি হলো গ্রোথের টুইন ক্যারেক্টার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গ্রোথের যে টুইন ক্যারেক্টার সেটা হলো ইনক্রিজ ইন ম্যাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার। এ মাল্টিসেলুলার অর্গানিজম গ্রোজ বাই সেল ডিভিশন, অর্থাৎ যে সমস্ত জীবগুলি বহুকোষী তাদের বৃদ্ধি প্রধানত কোষ বিভাজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ইউনিসেলুলার যে সমস্ত অর্গানিজমস অর্থাৎ এককোষী যে সমস্ত জীব আছে তাদেরও গ্রো বাই সেল ডিভিশন, তারাও কিন্তু কোষ বিভাজনের মধ্য দিয়ে তাদের বৃদ্ধি ঘটে। হায়ার অ্যানিমালস অ্যান্ড দ্য প্ল্যান্টস গ্রোথ অ্যান্ড দ্য রিপ্রোডাকশন আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, অর্থাৎ যে সমস্ত হায়ার অ্যানিমালস এবং প্ল্যান্টস বা উচ্চ যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদ তাদের ক্ষেত্রে গ্রোথ এবং রিপ্রোডাকশন হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। কিন্তু হায়ার অ্যানিমালস এবং প্ল্যান্টসের ক্ষেত্রে গ্রোথ এবং রিপ্রোডাকশন হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ একটি ঘটনা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নন লিভিং অবজেক্ট অলসো গ্রো, সুতরাং যে সমস্ত জড় আছে তাদেরও কিন্তু বৃদ্ধি ঘটে এবং বাই অ্যাকুমুলেশন অফ দ্য মেটেরিয়াল অন দ্য সারফেস, অর্থাৎ সারফেসে বিভিন্ন রকমের পদার্থ জমা হয়ে তাদের বৃদ্ধি ঘটে। এই বিষয়টা আমরা একটু দেখে নিই। ইফ উই টেক ইনক্রিজ ইন দ্য বডি ম্যাস অ্যাজ এ ক্রাইটেরিয়ান ফর দ্য গ্রোথ, সুতরাং যদি আমরা এই হিসাবে আমরা এক্সাম্পল নিই যে ভরের বৃদ্ধি সেটা হলো গ্রোথের একটি অন্যতম বৈশিষ্ট্য, দেন মাউন্টেন্স অর্থাৎ পর্বত অথবা বোল্ডার্স and the sand mounds do grow. However, this kind of growth exhibited by the non-living object by accumulation of the material on the surface. সুতরাং কোনো পর্বতের বৃদ্ধি ঘটতে পারে অথবা কোনো বোল্ডার্সের বৃদ্ধি ঘটতে পারে অথবা মানে বালিয়ারের কোনো বৃদ্ধি ঘটে। তো এই বিষয়গুলো কেন হয়? কারণ তাদের সারফেসে বিভিন্ন পদার্থ জমা হয় এবং সেই জন্যই তাদের বৃদ্ধি ঘটে। তাহলে ইন লিভিং অর্গানিজমস গ্রোথ ইজ ফ্রম দ্য ইনসাইড, সুতরাং জ্বরের যে বৃদ্ধি এবং জীবের বৃদ্ধির মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে জ্বরের বৃদ্ধির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হলো বাইরে থেকে বিভিন্ন মেটেরিয়ালস সেক্ষেত্রে জমা হয় বা বিভিন্ন মেটেরিয়ালস বা পদার্থ জমা হয়ে তাদের বৃদ্ধি ঘটে তাদের সারফেসে। কিন্তু যে সমস্ত লিভিং অর্গানিজমস তাদের বৃদ্ধি কিন্তু দেহের ভিতরে হয়। গ্রোথ দেয়ারফর ক্যান নট বি টেকেন অ্যাজ এ ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজমস, তাহলে গ্রোথ এই কারণের জন্যই একটি লিভিং অর্গানিজমসের ডিফাইনিং প্রপার্টি নয়। তো এক্ষেত্রে দেখো আমি টোটাল বিষয়টা সামারাইজ করেছি, অর্থাৎ লিভিং ক্যারেক্টার্স অর্থাৎ জীবনের যে সমস্ত বৈশিষ্ট্য তাদেরকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো ডিফাইনিং ক্যারেক্টার্স এবং আরেকটা হলো নন ডিফাইনিং ক্যারেক্টার্স। ডিফাইনিং ক্যারেক্টার্স হলো সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো যাদের উইদাউট এক্সেপশন বা যাদের কোনো রকম ব্যতিক্রম নেই, যেমন মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন এবং কনসিয়াসনেস, এগুলো হলো ডিফাইনিং ক্যারেক্টার্স, অর্থাৎ এগুলি কেবলমাত্র জীবের বৈশিষ্ট্য। কিন্তু নন ডিফাইনিং ক্যারেক্টার্স মানে যাদের এক্সেপশন আছে, যেমন গ্রোথ, অর্থাৎ যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম একটি জ্বরেরও কিন্তু বৃদ্ধি হয়, সুতরাং গ্রোথ হলো একটি নন ডিফাইনিং ফিচার্স। ওকে, এবং রিপ্রোডাকশনও একটি নন ডিফাইনিং ফিচার্স, অর্থাৎ এমন কিছু জীব আছে যাদের কিন্তু প্রজনন হয় না। তাহলে গ্রোথ কেন নন ডিফাইনিং ফিচার্স আমরা দেখে নিলাম, কারণ জ্বরেরও কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি হয়। এবার আমরা যেটা দেখবো সেটা হলো রিপ্রোডাকশন, আরও একটি নন ডিফাইনিং ফিচার্স অর্থাৎ যার এক্সেপশন আছে। তাহলে রিপ্রোডাকশন লাইকওয়াইজ এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য লিভিং অর্গানিজমস, রিপ্রোডাকশন বা প্রজনন অর্থাৎ যে পদ্ধতিতে জীব তার নিজের আকৃতি বিশিষ্ট নতুন অপত্য জীব সৃষ্টি করে তাকেই আমরা বলবো রিপ্রোডাকশন বা প্রজনন। রিপ্রোডাকশন কিন্তু একটি নন ডিফাইনিং ফিচার্স, অর্থাৎ এর এক্সেপশন আছে, অর্থাৎ কোনো জীব কিন্তু প্রজনন করে না। ইন মাল্টিসেলুলার অর্গানিজমস অর্থাৎ যে সমস্ত জীব বহুকোষী, প্রোডাকশন অফ দ্য প্রোজেনি পজেসিং ফিচার্স মোর অর লেস সিমিলার টু দোজ পেরেন্টস, অর্থাৎ যে সমস্ত জীব বহুকোষী তাদের ক্ষেত্রে প্রজননের মধ্য দিয়ে যে সন্তান উৎপন্ন হয় তাদের বৈশিষ্ট্য তাদের পিতামাতার বৈশিষ্ট্যের সঙ্গে মোর অর লেস তারা সিমিলার, অর্থাৎ একই রকম তাদের বৈশিষ্ট্য।
এবং রিপ্রোডাকশন বা প্রজনন প্রধানত দুই রকম হতে পারে, অ্যাকচুয়ালি তিন রকম হয়, যেমন ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন তোমরা জানো। তো এক্ষেত্রে আমরা যে জননের কথা বলছি সেটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। অর্গানিজমস রিপ্রোডিউস বাই আসেক্সুয়াল মিনস অলসো, অর্থাৎ জীব এক্ষেত্রে অযৌন জননের মধ্য দিয়েও বংশবিস্তার করে, যেমন ফাঞ্জি বা ছত্রাক আসেক্সুয়াল স্পোর্স বা অযৌন রেণুর সাহায্যে তারা বংশবিস্তার করে। ইন লোয়ার অর্গানিজমস, অর্থাৎ যে সমস্ত অর্গানিজমসগুলো নিম্ন শ্রেণীভুক্ত, যে সমস্ত অর্গানিজমস লাইক ইস্ট এবং হাইড্রা, উই অবজার্ভ দ্য বার্ডিং। তাহলে ইস্ট এবং হাইড্রাতে যেভাবে তারা ইস্ট এবং হাইড্রা যে পদ্ধতিতে বংশবিস্তার করে সেটা হলো বার্ডিং। দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, ইন প্ল্যানেরিয়া অর দ্য ফ্ল্যাট ওয়ার্ম, অর্থাৎ প্ল্যানেরিয়া নামক এক রকমের ফ্ল্যাট ওয়ার্ম আছে, তাদের ক্ষেত্রে ট্রু রিজেনারেশন দেখা যায়, অর্থাৎ তারা যে পদ্ধতিতে জনন করে সেটা হলো ট্রু রিজেনারেশন। ইউনিসেলুলার অর্গানিজমস লাইক ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার অ্যালগি অর দ্য অ্যামিবা, অর্থাৎ এককোষী যে সমস্ত জীব আছে যেমন ব্যাকটেরিয়া, যেমন এককোষী বিভিন্ন শৈবাল অথবা অ্যামিবা, রিপ্রোডাকশন ইজ সিনোনিমাস উইথ গ্রোথ, দ্যাট ইজ ইনক্রিজ ইন নাম্বার অফ সেলস। প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হলো গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন প্রধানত মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, কিন্তু যে সমস্ত এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, যেমন ইউনিসেলুলার অ্যালগি এবং অ্যামিবা, তাদের ক্ষেত্রে গ্রোথ মানেই রিপ্রোডাকশন, অর্থাৎ গ্রোথের মধ্য দিয়ে সেল ডিভিশনের মধ্য দিয়ে যেহেতু তাদের সংখ্যা বৃদ্ধি হয়, সুতরাং গ্রোথ মানেই হলো রিপ্রোডাকশন। তাহলে এক্ষেত্রে সিনোনিমাস, গ্রোথ এবং রিপ্রোডাকশন বলতে এক্ষেত্রে আমরা একই ঘটনা বুঝছি। পরে আমরা যেটা দেখবো সেটা হলো কেন আমরা রিপ্রোডাকশন বা প্রজননকে কেন আমরা ডিফাইনিং ফিচার্স বলবো না। দেয়ার আর মেনি অর্গানিজমস হুইচ ডু নট রিপ্রোডিউস, অর্থাৎ অনেক জীব আছে যারা কিন্তু প্রজনন করে না, যেমন মুলস, যেমন স্টেরাইল ওয়ার্কার বিস, অর্থাৎ যে সমস্ত মৌমাছি, শ্রমিক মৌমাছি, ইনফার্টাইল হিউম্যান কাপলস, অর্থাৎ বন্ধা হিউম্যান কাপলস, এরা যদিও জীব কিন্তু এদের ক্ষেত্রে কোনো রকম রিপ্রোডাকশন বা প্রজনন হয় না, এবং সেই জন্য রিপ্রোডাকশন কিন্তু একটি নন ডিফাইনিং ফিচার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীব অথচ তাদের প্রজনন হচ্ছে না, যেমন মুলসের ক্ষেত্রে মুলস, হিন্নি, আরও একটা এক্সাম্পল আমরা দিতে পারি সেটা হলো হিন্নি, স্টেরাইল ওয়ার্কার বিস বা শ্রমিক মৌমাছি বা বন্ধা মৌমাছি, এবং তার সঙ্গে সঙ্গে বন্ধা কাপল, হিউম্যান কাপল, তাদের রিপ্রোডাকশন হয় না। হেন্স রিপ্রোডাকশন অলসো ক্যান নট বি অ্যান অল ইনক্লুসিভ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ দ্য লিভিং অর্গানিজমস। তাহলে রিপ্রোডাকশন এই কারণের জন্যই একটি ডিফাইনিং ক্যারেক্টার্স নয়। ওকে, তোমাদের কিন্তু বোর্ডে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু ডিফাইনিং এবং নন ডিফাইনিং ফিচার্স কিন্তু আলাদা করে লেখা নেই। সেই কারণের জন্য এনসিইআরটি এই জন্যই আমি পড়তে বলছিলাম, এই বিষয়গুলোই কিন্তু জেনারেলি নিট এক্সামিনেশনে আসে। ওকে, তাহলে গ্রোথ এবং রিপ্রোডাকশন হলো নন ডিফাইনিং ফিচার্স। এবার আমরা যেটা দেখবো সেটা হলো মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া। দিস ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক অফ দ্য লাইফ, অর্থাৎ জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া। তাহলে মেটাবলিজম আমরা কাকে বলবো? কেমিক্যাল রিয়াকশনস অর দ্য মেটাবলিক রিয়াকশনস, অর্থাৎ আমাদের দেহ যে কোষ নিয়ে গঠিত, এই কোষে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো চলে সেগুলোকেই আমরা বলবো মেটাবলিক রিয়াকশনস। এবং যে বিষয়টা আমরা প্রথমেই যেটা দেখছিলাম সেটা হলো মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া, সেলুলার অর্গানাইজেশন এবং কনসাসনেস, এগুলো হলো ডিফাইনিং ফিচার্স, অর্থাৎ কোনো জড়ে বা প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু মেটাবলিক রিয়াকশন দেখা যায়, এর কোনো ব্যতিক্রম নেই, সেই জন্য মেটাবলিজম একটি ডিফাইনিং ফিচার্স। ওকে, তাহলে থাউজেন্ডস অফ দ্য মেটাবলিক রিয়াকশনস অকারিং স্পন্টেনিয়াসলি ইনসাইড অল লিভিং অর্গানিজমস। সুতরাং সমস্ত জীবের মধ্যেই কিন্তু অন্তত কয়েক হাজার রকমের রাসায়নিক বিক্রিয়া চলছে। সুতরাং এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো? মেটাবলিক রিয়াকশন। ওকে, একটু বিষয়টা আমরা পড়ি। অল লিভিং অর্গানিজমস আর মেড আপ অফ কেমিক্যালস, সুতরাং সমস্ত জীব বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। দিস কেমিক্যালস মে বি স্মল অ্যান্ড বিগ, অর্থাৎ এই সমস্ত কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ বড় হতে পারে অথবা ছোট হতে পারে। বিলঙ্গিং টু ভেরিয়াস ক্লাসেস, সাইজেস অ্যান্ড ফাংশনস এটসেট্রা, যেমন বিভিন্ন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ডিএনএ, আরএনএ, এগুলোই সমস্ত হচ্ছে কেমিক্যালস। আর কনস্ট্যান্টলি বিং মেড অ্যান্ড চেঞ্জড ইন্টু সাম আদার বায়োমলিকুলস, যেমন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, গ্লাইকোজেন আবার ভেঙে যায়, গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজে পরিণত হয়। তাহলে এইগুলোই সব হলো মেটাবলিক রিয়াকশান, এবং এই মেটাবলিক রিয়াকশান কিন্তু জীবের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু সবসময় এই মেটাবলিক রিয়াকশানস চলছে।
all plants, animals, fungi and the microbes exhibit the metabolism, তাহলে সমস্ত রকমের উদ্ভিদ, সমস্ত প্রাণী, সমস্ত ছত্রাক এবং সমস্ত জীবাণু প্রত্যেকের দেহেই কিন্তু এই মেটাবলিক রিয়াকশন বা বিপাক প্রক্রিয়া চলে। দ্য সাম টোটাল অফ অল দ্য কেমিক্যাল রিয়াকশনস অকারিং ইন ইউর বডি ইজ দ্য মেটাবলিজম। নো নন লিভিং অবজেক্ট এক্সিবিটস মেটাবলিজম। সুতরাং কোনো জড়ের মধ্যে এই মেটাবলিক রিয়াকশন দেখা যায় না। মেটাবলিজম ইজ এ ডিফাইনিং ফিচার্স অফ অল লিভিং অর্গানিজমস উইদাউট এক্সেপশন। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে মেটাবলিজম হলো একটা ডিফাইনিং ফিচার্স, অর্থাৎ এর কোনো রকম ব্যতিক্রম নেই, অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যেই এই ঘটনা ঘটে, এমন কোনো জীব নেই যে যার দেহে মেটাবলিক রিয়াকশন হয় না। ওকে, হেন্স সেলুলার অর্গানাইজেশন অফ দ্য বডি ইজ দ্য ডিফাইনিং ফিচার্স অফ দ্য লাইফ ফর্ম। যে বিষয়টা আমরা বলছিলাম যে প্রতিটা জীবের দেহ কিন্তু কোষ নিয়ে গঠিত, তাহলে এই যে কোষ, এই কোষও কিন্তু একটি ডিফাইনিং ফিচার্স। ওকে, নেক্সট যে বিষয়টা আছে সেটা হলো অল লিভিং অর্গানিজমস ইজ দিস এবিলিটি টু সেন্স দেয়ার সারাউন্ডিংস অর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড রেসপন্স টু দিস এনভায়রনমেন্টাল স্টিমুলি। অর্থাৎ প্রত্যেকটা জীব তাদের পরিবেশ বা সারাউন্ডিংস বা পরিবেশের পরিবর্তনে তারা সাড়া দেয়। যেমন এই সমস্ত পরিবেশের পরিবর্তনগুলোকে আমরা বলতে পারি ফিজিক্যাল, কেমিক্যাল অর দ্য বায়োলজিক্যাল কোনো পরিবর্তন। প্রত্যেকটা জীব পরিবেশের পরিবর্তনে সাড়া দেয়। এই পরিবেশের পরিবর্তন ফিজিক্যাল বা ভৌত হতে পারে, কেমিক্যাল বা রাসায়নিক হতে পারে, অথবা বায়োলজিক্যাল হতে পারে। এই পরিবর্তনে জীবেরা যেহেতু সাড়া দেয়, সুতরাং এই ঘটনাকেই আমরা বলবো কনসিয়াসনেস। ওকে, অল অর্গানিজমস ফ্রম দ্য প্রোক্যারিওটস টু দ্য মোস্ট কমপ্লেক্স ইউক্যারিওটস ক্যান সেন্স অ্যান্ড রেসপন্ড টু এনভায়রনমেন্টাল কুজ। এক্ষেত্রে এনভায়রনমেন্টাল কিউজ মানে হচ্ছে সেটা হলো ফিজিক্যাল, কেমিক্যাল অর দ্য বায়োলজিক্যাল চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশে যে সমস্ত ভৌত, রাসায়নিক অথবা বায়োলজিক্যাল পরিবর্তন হয় তাকেই আমরা বলবো এনভায়রনমেন্টাল কুজ। তো এই এনভায়রনমেন্টাল কুজে সমস্ত রকমের অর্গানিজমস বা সমস্ত রকমের জীব, প্রোক্যারিওট এমনকি সমস্ত ইউক্যারিওটস কিন্তু এই পরিবর্তনে সাড়া দেয় বা এই পরিবর্তনকে তারা সেন্স করতে পারে এবং রেসপন্ড করতে পারে। তাহলে এটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো কনসিয়াসনেস। অল অর্গানিজমস দেয়ারফর আর অ্যাওয়্যার অফ দেয়ার সারাউন্ডিংস। সুতরাং সমস্ত জীব তাদের বাইরের পরিবেশ সম্বন্ধে তারা কিন্তু সচেতন। হিউম্যান বিং ইজ দ্য অনলি অর্গানিজম, অর্থাৎ মানুষ হলো একমাত্র সেই জীব হু ইজ অ্যাওয়্যার অফ হিমসেলফ, অর্থাৎ যে তার নিজের সম্বন্ধেই সচেতন, দ্যাট ইজ হ্যাজ দ্য সেলফ কনসিয়াসনেস। তাহলে এরকম একটা প্রশ্ন দিতে পারে যে সেলফ কনসিয়াসনেস কাদের দেখা যায়, তাহলে মানুষের ক্ষেত্রে সেলফ কনসিয়াসনেস দেখা যায়। তাহলে কনসিয়াসনেস দেয়ারফর বিকামস দ্য ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজম। তাহলে আমরা দেখলাম যে মেটাবলিজম এবং সেলুলার অর্গানাইজেশন এবং তার সাথে সাথে কনসিয়াসনেস, এগুলো সব হলো ডিফাইনিং ফিচার্স বা ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজমস। তাহলে এর কোনো রকম ব্যতিক্রম নেই। ওকে, এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হলো কিছু এক্সাম্পলস আমরা এক্ষেত্রে দেখে নিই। হোয়েন ইট কামস টু দ্য হিউম্যান বিংস, যখন মানুষের কথা আমরা আলোচনা করব, ইট ইজ অল দ্য মোর ডিফিকাল্ট টু ডিফাইনিং দ্য লিভিং স্টেট। উই অবজার্ভ দ্য পেশেন্টস লাইং ইন দ্য কোমা, অর্থাৎ যে সমস্ত পেশেন্টস কোমাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেলফ কনসিয়াসনেস দেখা যায় না। ওকে, তাহলে কোমাতে যারা আছে তাদের ক্ষেত্রে সেলফ কনসিয়াসনেস বা আত্মসচেতনতা তাদের মধ্যে দেখা যায় না। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হলো জীবন বলতে আমরা কি বুঝবো। দেয়ারফর উই ক্যান সে দ্যাট দ্য লিভিং অর্গানিজমস আর সেলফ রেপ্লিকেটিং and evolving and the self-regulating interactive systems capable of responding to the external stimuli। তাহলে জীব আমরা তাদেরকেই বলবো যারা সেলফ রেপ্লিকেটিং, অর্থাৎ যারা প্রজনন করতে পারে, ইভলভিং অ্যান্ড সেলফ রেগুলেটিং ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম, অর্থাৎ যাদের মধ্যে বিভিন্ন সিস্টেমগুলো নিজেরা রেগুলেট করতে পারে, তাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে, বিভিন্ন সিস্টেমের কাজ পরিবর্তিত হয় প্রয়োজন অনুযায়ী, এবং এক্সটার্নাল স্টিমুলি বা বাইরের পরিবেশে সাড়া দেয়, তাদেরকেই আমরা বলবো জীব। সো অল লিভিং অর্গানিজমস প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড দ্য ফিউচার আর লিঙ্ক টু ওয়ান অ্যানাদার বাই দ্য শেয়ারিং অফ দ্য কমন জেনেটিক মেটেরিয়াল বাট ডু ভ্যারিং ডিগ্রিজ। ওকে, তাহলে পৃথিবীতে যে সমস্ত জীব আছে, বর্তমানে যে জীব আছে এবং অতীতে যে সমস্ত জীব আছে এবং ভবিষ্যতে যে সমস্ত জীব হবে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক থাকবে জেনেটিক মেটেরিয়ালের সাহায্যে। এবং আমরা জানি যে ডিএনএ এবং আরএনএ হলো জেনেটিক মেটেরিয়াল, কিন্তু সেই ডিএনএ এবং আরএনএর মধ্যে যে নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, তাদের সেই সিকোয়েন্সের অ্যারেঞ্জমেন্ট বা সজ্জার পরিবর্তনের জন্য তাদের ভ্যারিয়েশন দেখা যায়, বা ভ্যারিং ডিগ্রি বলতে আমরা এটাকেই বুঝবো। তাহলে
প্রত্যেকটা জীব কিন্তু একটা অপরটার সঙ্গে রিলেটেড। তাহলে আমরা এনসিইআরটি বই থেকে আমরা দেখে নিলাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিভিংস বা জীবনের বৈশিষ্ট্যগুলো কি কি। তো এই বিষয়গুলো অর্থাৎ যেগুলো আমি আলোচনা করলাম এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 11-এ তোমাদের যে বই আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই আছে সেই বোর্ডের সঙ্গে এনসিইআরটির কিন্তু পার্থক্য আছে। এনসিইআরটিতে এই যে লেখাগুলো আছে এগুলো অনেক বেশি কম্প্যাক্ট এবং অনেক বেশি কনসেপচুয়াল আমার মনে হয়। তাহলে সেই কারণের জন্যই কিন্তু নিটে এনসিইআরটি তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে ফলো করতে হবে। তো আশা করি তোমরা লিভিং বা জীবনের বৈশিষ্ট্য তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরের লেকচার 2-তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। ওকে, অর্থাৎ বায়োডাইভার্সিটি সম্বন্ধে যেমন আলোচনা করব, নমেনক্লেচার বা নামকরণ, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং দ্বিপদ নামকরণের বিভিন্ন নিয়মাবলী, ট্যাক্সন, ক্যাটাগরি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস it.